আপনাকে যে কিভাবে থ্যাংক ইউ বলবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, বলছিলাম ছোটদা, আরেকটা হেল্প লাগতো। আমি তো তোমাকে হেল্প করার জন্যই এখানে বসে আছি। ইয়াং ছেলে, রক্ত গরম, তুই তো আমার চাই। বলছিলাম আমার আরো 10 লাখ টাকা দরকার ছিল, মানে খুব দরকার, তাই আপনাকে আবার বলছি যদি একটু হেল্প করতে। আমি তো তোমাকে সব রকম সাহায্যই করলাম রাজ। এবার আমার ছোটখাটো কাজগুলো যে তোমায় করে দিতে হবে। হ্যাঁ, আপনি আমাকে বলুন না, আমি আমি আপনার জন্য কি করতে পারি। কোনো তাড়া নেই। তুমি এখন টাকাগুলো নিয়ে যাও তো, তোমার কাজটা আগে ছাড়ো। তারপর ঠান্ডা মাথায় আমার কাছে একবার এসো, তারপর তোমাকে সব বুঝিয়ে বলবো। ওকে ছোটদা, আপনি যা বলবেন আমি নিশ্চয়ই করার চেষ্টা করব। থ্যাংক ইউ। তুমি সময় মতো খেয়ে নিও প্লিজ। সোমা, বলে দে আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারি। বেরোলাম মা, সাবধানে থেকো। মা, এবার একটু সোমার কথাটাও ভাবুন। অনেক তো বড় মেয়েকে ভালোবাসলেন, প্রতিদানে কি পেলেন আপনি? স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব না করে আপনার ছোট মেয়েটা কিভাবে সুখে থাকবে সেটাও কিন্তু এবার আপনার ভাবা দরকার। তোমাকে কে বলেছে বৌমা যে আমি সোমাকে ভালোবাসি না? সেটা কথা নয়, দেখুন স্ত্রীর যদি বিয়ে না হয় তাহলে আপনি সোমার বিয়ের চিন্তা ভাবনা করুন। তাছাড়া এইভাবে বিয়ে না হয়ে স্ত্রী যদি আইবুড়ো হয়ে বাড়িতে বসে থাকে তাহলে কিন্তু ইন ফিউচার সোমার বিয়ে হতেই সমস্যার সৃষ্টি হবে। দেখো বৌমা, বিশ্বাস কর শিউলি, আমি না সতীশকে হারাতে চাই না। আচ্ছা, এখনো তো অতটা দেরি হয়ে যায়নি, আমরা চাইলে এখন সবটা আবার ঠিক করতে পারি না? না মানে দেখ, এরকম তো কথা হয়েছিল যে আশীর্বাদের 1 মাস পরে বিয়েটা হবে। আশীর্বাদটা ভেঙে গেছে। আমরা যদি এখন ওদেরকে এটা বোঝাতে পারি যে বিয়েতে আমরা রাজি, মানে কোনোভাবে মানানো যায় না। সবকিছু যদি এত সহজ হতো পরমা, তাহলে তোর মেয়ের বিয়েটা কিন্তু এতদিনে হয়ে যেত। একবার একটু চেষ্টা করে দেখ না রে শিউলি। মানে আমি তোকে বলছি, সতীশ কিচ্ছু মনে করবে না। মানে ওর বাবা মাকে যদি কোনোভাবে বোঝানো যায় যে সতীশকে নিয়ে আমরা এখনো আশা ছাড়িনি, তাহলে তাহলে আশা ধরে রাখলে কি হবে? শ্রী তো এই বিয়েটা করতে চায় না, আর এখানে শ্রীর মতামতটাই আসল। স্ত্রীকে বোঝানোর দায়িত্ব আমার। আর শোন, আমি না স্ত্রীকে বলেই দিয়েছি, যদি বিয়ে করতে হয় সতীশকেই বিয়ে করতে হবে। আচ্ছা বেশ, আমি না হয় একবার চেষ্টা করে দেখব। তবে তোকে না একটা অন্য কথা বলি, মানে দেখ, তোর ছোট মেয়ের পড়াশোনা তো এখন শেষ। তোর ছোট মেয়ের জন্য যদি একবার আমি ওদের সাথে কথা বলি তাহলে কেমন হয়? না না শিউলি, না না, সেটা কি করে হয় বল? একবার ভেবে দেখ পরমা, সতীশকে এবারে জামাই হিসাবে হাতছাড়া করা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, কিন্তু একবার শ্রীয়ের কথাটা বুঝিয়ে বল। মানে শ্রীয়ের একটা ব্যবস্থা হয়ে যাক, তারপর না হয়। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি বলবো, কিন্তু তুই কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখিস। এত দূর এগিয়ে গিয়েছিল তো সবাই, মানে মা স্বপ্ন দেখে ফেলেছিল আমার সঙ্গে সতীশের বিয়ে হচ্ছে, তাই সেখান থেকে পিছিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তবু আমি জানি না কি করে সবটা ঠিক করব। আচ্ছা, বলছিলাম আপনাকে আরেকটা ব্যাপারে আমি সরি বলতে চাই। মানে আপনার বাড়ির সবার সামনে আপনাকে ভালোবাসার কথাটা বললাম, আসলে না বললে ওই সতীশকে জবাব দিতে পারতাম না। আশা করি আপনি আমাকে ভুল বোঝেননি। আমিও আশা করছি আপনি
এতদিন ধরে যে প্রশ্নের উত্তরটা আমার থেকে চেয়েছিলেন সেটা ফাইনালি পেয়ে গেছে। আমরা এখনো খুব ভালো বন্ধু রাজ। আমি এর বাইরে সত্যি বেশি কিছু ভাবিনি, আমি ভাবতেই পারি না। আর আপনি আমার খুব ভালো বন্ধু বলেই আমি আপনার ওই কথাগুলো ভুল বুঝিনি আপনাকে। আপনি আমার খুব ভালো বন্ধু বলেই বারবার সাহায্যের জন্য আপনার কাছে ছুটে আসি। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আজকে এতগুলো টাকা ঠিক সময় না দিতেন আমি সত্যি জানি না কি করতাম। পারতে তো তোকে হবেই রাজ। তোকে এই দায়িত্ব নিয়ে এই ছাত্র আন্দোলনটাকে ভেস্তে দিতে হবে। কিন্তু কেন ছোটদা, মানে আমি কেন এই কাজটা করব? মানে এটা তো একটা অসামাজিক কাজ, আমি কখনো করিনি। আপনি আমাকে অন্য কোনো কাজ বলুন না, আমি আপনার জন্য করব, সত্যি বলছি ছোটদা। কিন্তু এই গুন্ডা দাঙ্গাবাজ এদের হাত আমি শক্ত করতে পারবো না ছোটদা। এরকম অনৈতিক কাজ আমি কখনো করিনি আর কখনো করবো না। টাকাটা নেওয়ার সময় এই কথাটা মনে ছিল না তোর? তখন কি ভেবেছিলি ছোটদা তোকে দিয়ে মন্দিরে পুজো করাবে? এতটাও গাধা নোস রাজ, যেখানে কি হয় না হয় তা তুই কিছুই জানতি না। এই কাজটা তোকে করতেই হবে। আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছিস, এখন এই কাজটা যদি তুই না করিস তোকে শুদ্ধ তোর বাড়ির লোকের গলায় চেন পড়িয়ে না আমি কুকুরের মতো ঘোরাবো।